ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সম্প্রতি দেশে একের পর এক গুলির ঘটনা ঘটেই চলেছে, যার শুরুটা হয়েছিল চট্টগ্রামে বিএনপি প্রার্থীর এক নির্বাচনী প্রচারে সন্ত্রাসী সারোয়ারকে গুলি করে হত্যার মধ্য দিয়ে। এরপর পুরান ঢাকার আদালত পাড়ার সামনে সহ আরও অনেক জায়গায় গুলি করে হত্যার খবর আসছে প্রতিনিয়ত। এর সঙ্গে যুক্ত হয়েছে চোরাগোপ্তা হামলা, একাধিক নির্বাচন অফিস ও গণমাধ্যম কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা, কোথাও আবার ককটেল নিক্ষেপ এবং গাড়িতে অগ্নিসংযোগও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের নিরাপত্তায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার নতুন নীতিমালা জারির মধ্য দিয়ে সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আগের সব নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালানো সহ বৈধ অস্ত্র জমা নেওয়ার নজির থাকলেও এবারের বাস্তবতায় নির্বাচনকে সামনে রেখে নতুন করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার কতটা যৌক্তিক? যদিও ইতিমধ্যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে সিইসি নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ভয়ও ততই কেটে যাবে। দেশের একের পর এক টার্গেট কিলিং যেভাবে বাড়ছে, সেই সময় ইসির এই বক্তব্যে আশ্বস্ত হওয়ার কোনো উপায় আছে কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং আছেন বাসুদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, টার্গেট কিলিং হঠাৎ করে বেশ আলোচনায় এসছে বাংলাদেশে, এবং যদি বলি আসলে মাত্র 2 মাস পরে হয়তো আমাদের দেশের জাতীয় নির্বাচন, এবং 2 মাস পরে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক এই সময়টাতে এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কিংবা রাজনৈতিক পরিস্থিতি যেমন থাকার কথা ছিল, আমরা কি সেই পথে হাঁটছি, নাকি এই টার্গেট কিলিং কিংবা যে ঘটনাগুলোর কথা বলে আমি আজকে অনুষ্ঠানটি শুরু করলাম সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে উল্টো পথে হাঁটা শুরু করলাম? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা খুবই জটিল। প্রশ্নটা সহজ মানে আমাদের দেশের জনগণ দীর্ঘদিন ধরে কিন্তু এই কথাটাই বলছে, নির্বাচন কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার যতই বলছে নির্বাচন সঠিক সময় হবে, মানুষ ততই সন্দেহ করে আসলেই কি হবে, তফসিল কি হবে। তফসিল দেওয়ার পরে আবার বলছে যে তফসিল দিলেও নির্বাচন কি সেই সময় হবে। এটা কেন হলো? এখান থেকে কিন্তু বোঝা দরকার, একটা সরকার, সে সরকার জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, তার মানে তার পেছনে জনগণের একটা সমর্থন, একটা ভালোবাসা, সেটা যেমন ছিল, সেই সরকারেরও তো জনগণের প্রতি একটা দায় ছিল। এই সমর্থন, ভালোবাসা এবং দায় এর মাঝখানে এই চিরটা ধরলো কেমন করে? কেন সরকার কথা বললে জনগণ বিশ্বাস করতে চায় না? তার মানে কি জনগণ আকারে ইঙ্গিতে বুঝে গিয়েছেন যে সরকার মুখে বললেও মন থেকে ঠিক চাইছিল না নির্বাচনটা সঠিক সময় হোক? কিংবা সরকারের মধ্যে এমন কোনো ব্যক্তিবর্গ যারা আছেন যারা ঠিক চাইছেন না যে নির্বাচনটা হোক? কিংবা এমন কেউ আছেন যারা মনে করেন নির্বাচন যত দেরিতে হয় তত তাদের জন্য ভালো? এগুলো প্রশ্নের পাল্টা প্রশ্ন আসে। কিন্তু প্রশ্নের পাল্টা প্রশ্নের জায়গায় একটু বলি, নাহিদ ইসলাম নিজেই আজকে বলেছেন সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। নাহিদ ইসলামের এই কথাটাকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখব, কারণ তিনিও 2 দিন আগেও সরকারের সঙ্গেই ছিলেন। ফলে ভেতরে কি হয় নিশ্চয়ই তার কিছুটা তিনি জানেন, তার অভিজ্ঞতাও আছে, এবং সেই অভিজ্ঞতার প্রেক্ষিতেও হয়তো তিনি বলেছেন। তাহলে সরকারের ভেতরের কারা কারা এই সমস্ত নাড়াচাড়া করতে পারে নিশ্চয়ই তার একটা ধারণা আছে। আমি প্রশ্নটাকে সেই দিকে নিতে চাই না। আমি বলতে চাই যে সমাজে এই প্রশ্ন থাকাটা হচ্ছে সমাজের একটা প্রাণশক্তির লক্ষণ। প্রশ্নটাকে থামিয়ে দেওয়া হচ্ছে স্বৈরাচারী মানসিকতার লক্ষণ। আমরা কিন্তু বিগত 15 বছরের শাসন ব্যবস্থাকে কেন স্বৈরাচারী বলেছিলাম? প্রশ্ন করা যেত না বলে। এখন আমরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো সেই সমাজটাই পেতে চাই যেখানে প্রশ্ন করা যাবে, কিন্তু আদৌ কি প্রশ্ন করার সেই জায়গায় আমরা আছি? আমরা প্রশ্ন করার চাইতে সন্দেহ করার দিকে চলে গেলাম, কারণ প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। আগের সরকার আমাদেরকে কথা বলতে দিত না বলে আমরা বিক্ষোভ করেছি, আর এখনকার সরকার কথা বললেও শোনে না বলে আমরা আহাজারি করছি। ফলে পরিস্থিতিটা মানুষ দেখলো যে তাহলে পরিবর্তনটা কোথায় হলো, অর্থনীতিতে পরিবর্তনটা কোথায় হলো। আগের সরকারের সময় লুটপাট হয়েছিল বলে অল্প কিছু মানুষের হাতে সম্পদ জমছিল,
এই সরকারের সময় তো দেখলাম 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের এই সময় পর্যন্ত প্রায় 15,000 নতুন কোটিপতি জন্ম নিল। দেশের অর্থনৈতিক অবস্থা না ভালো না, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। একদিকে বলছে 26% মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, আবার অল্প কিছু মানুষের হাতে এত সম্পদ জমছে কেমন করে? এই যে হাদি হত্যার জন্য অভিযুক্ত করা হচ্ছে যাকে, তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে আমাদের গোয়েন্দারা। আচ্ছা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু বাংলা সিনেমার মতো, মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা তথ্যগুলো পাই। তার আগে এই তথ্যগুলো কোথায় থাকে? এই তথ্যগুলো আগে বের করার দায়িত্বই তো আমাদের গোয়েন্দাদের। ফলে এই জন্য আমরা মনে করি যে ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটা কি কেউ সুনির্দিষ্টভাবে এগুলোকে ঘটাচ্ছেন, অথবা আমরা যদি বলি এটুকু বলে এটা শেষ করতে না, চাই। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে যুক্ত করতে চাই রাজিকুজ্জামান রতন। বারবার আসলে আমরা দেখেছি যখন গণমাধ্যমগুলোতে হামলা হলো তখন তারা অভিযোগ করেছেন যে বারবার আসলে সরকারি সহায়তা তারা চেয়েছেন, কিন্তু ফলাফল আসলে শূন্য ছিল। সেটাও তো একটি বড় প্রশ্ন আমাদের সামনে এনে দিচ্ছে। আমরা সহায়তা চাবো তো নিঃসন্দেহে সরকারের কাছে, সেখানে ফলাফলটা শূন্য হলো কেন? ফলাফল যেমন গণমাধ্যমে যে হামলাটা হলো, প্রথম আলো, ডেইলি স্টার কথা বলি, কিংবা তারপরে পরে ছায়ানট কিংবা উদীচী অফিসে হামলা হলো, ছায়ানট উদীচীর কথা আমি বাদই দিলাম, কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার সময় তারা বারবার যেমন বলেছিলেন, হামলারও আগের তো প্রস্তুতি ছিল। এই দুই পত্রিকা অফিসের সামনে কি গরু জবাই করা হয়নি? এই দুই পত্রিকা অফিসকে আগে থেকে কি হুমকি দেওয়া হয়নি? ফলে এইগুলো তো একটা হুমকির মধ্যেই ছিল। তাহলে সেক্ষেত্রে ভূমিকাটা কি ছিল? আর আরেকটা বিষয়, যখন সরকারের কথা কি মানুষ কতটুকু আস্থার সঙ্গে নেবে, এটাও একটু প্রশ্ন। যখন রাষ্ট্রের প্রধান বলছেন এখন যে আমরা আপনার পাশে আছি, তখন কিন্তু সেই পত্রিকাওয়ালারা দেখছেন যে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে, আর তিনি বলছেন আমরা আপনার পাশে আছি। তা পাশে সরকারের তো অঙ্গগুলো থাকার কথা ছিল। সরকারের অঙ্গ হিসেবে পুলিশের থাকার কথা ছিল, আর্মির থাকার কথা ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর থাকার কথা ছিল। ফলে এগুলো থেকে একটা জিনিস তৈরি হলো যে এটা কি একটা সিগন্যাল? আমরা আসলে তাদের কাউকে কেন দেখতে পেলাম না, সেটি একটা অনেক বড় প্রশ্ন। সেই সময়টাতে আসলে কেন কাউকে আমরা দেখতে পেলাম না? তিনটা বিষয় একটু মনে হয়। একটা একদিকে যেমন একটা ভয় ধরানোর মানসিকতা থেকে একদল মানুষ এটা করেছে, আর এই সমস্ত ঘটনাগুলোকে প্রশ্রয় দেওয়ার মানসিকতা থেকে সরকারের একটা ভূমিকা হচ্ছে ছিল। আর আইন শৃঙ্খলা বাহিনী তার একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতা কি তাদের সামর্থ্যের অভাব নাকি সদিচ্ছার অভাব? এটা নিয়েই প্রশ্নটা তুলতে হবে। তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কি ব্যর্থ হয়েছেন, নাকি তারা ইচ্ছাই করেননি? ফলে যখন আসলে সরকারের ভেতরের একটা অংশে সংশ্লিষ্টতার অভিযোগ আসে, সেই সময়টাতে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া অনেকদিন ধরে তো নিঃসন্দেহে এই প্ল্যানিং গুলো করা হয়েছে, যেভাবে আসলে হাদিকে হত্যা করা হলো কিংবা যেভাবে আসলে আমরা দেখলাম গণমাধ্যমগুলোতে আঘাত আনলো, সেটা কি আসলে হঠাৎ করে 1 মিনিটের প্ল্যানিং এ তো নিশ্চয়ই করা সম্ভব হয়নি। কিংবা যে টার্গেট কিলিং এর কথা আমরা বলছি, এবং সেই টার্গেট কিলিং আসলে এর পরে কাদের নাম আছে সেটিও অনেকটা স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তাদের শক্তিটা কি অনেক বড়, নাকি তাদের সঙ্গে যে রাজনৈতিক ব্যাকআপ আছে সেই শক্তিটা অনেক বড়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ সহালোচক। আমি এনসিপির সভাপতি নাহিদ ইসলামের যে বক্তব্য আজকে দিয়েছেন তার সূত্র ধরে বলতে চাই যে মব সন্ত্রাসের পিছনে সরকারের একটা অংশ জড়িত আছে। এখন আমার প্রশ্ন হলো, সরকারের একটা অংশ জড়িত থাকলে তারা কারা, এটা প্রকাশ করা দরকার। কারণ তারা যদি এই এর সাথে সত্যিকার অর্থেই নাহিদের কথা সত্যি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এই সন্ত্রাস তো সরকার লালন করে আরও বড় হতে পারে, আরও ঘটনা ঘটতে পারে। এটা হলো বাস্তবতা। আর গণমাধ্যমে যে হামলার ব্যাপারটা আপনি বলেছেন, রতন ভাইয়ের সাথে আমি একমত। যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে গরু জবাই করে মেজবান করা হইল, সেই মেজবানের আয়োজনের সাথে যারা জড়িত ছিল, এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? এটার সাথে যোগসূত্র কিন্তু একদম পরিষ্কার। ওর বক্তব্য যে সরকারের ভিতর আছে, আমার অফিস ভাঙবে, আমার বাড়িতে আগুন লাগাবে, আমার মিডিয়া হাউসে আগুন লাগাবে, সেইখানে আগুন লাগানোর আগে, ভাঙচুরের আগে গরু জবাই করে খাওয়ানো হলো, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন গেল না। ওই চক্রটাই তো এসে ওই গণমাধ্যমে আগুন লাগিয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ঘটনা, আমি তো মনে করি যে একটা আগের থেকে পরিকল্পিত। একটা বক্তব্য যদি শুনেন, আসিফ যে উপদেষ্টা ছিল সাবেক, সে কিন্তু বলেছে যে 1 ঘন্টার মধ্যে কি করে পোস্টার হলো, কি করে ব্যানার হলো, এরকম অনেক বক্তব্য। জাহাঙ্গীরনগরের শিবির নেতা তিনি তো সুস্পষ্টভাবে উল্লেখ করেই বলেছেন যে উদীচী শিল্পকলা, সেই সাথে তিনি প্রথম আলো ডেইলি স্টারের কথাও বলে সেই হুঁশিয়ারি তো দিয়েছিলেন তিনি। এরপরে আসলে সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তারা কেউ কি তাহলে সেটি জানতে পারেননি?
আমি তো মনে করি যে সরকারের ভিতরের একটা অংশ যদি এটা জানতে না পারে তাহলে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। সরকারের মাঝে মধ্যে যে বক্তব্য, এই বক্তব্য মনে হয় যে অনেক কিছু ওনারা জানে কিন্তু ব্যবস্থা নেয় না বা ব্যবস্থা নিতে পারে না, অথবা ব্যবস্থা নিতে ভয় পায়। মানে যে কোনো একটা কারণ এটার সাথে জড়িত আছে। আপনি যে টার্গেট ক্লিনিংয়ের কথা বলছেন, এই টার্গেট ক্লিনিংয়ের বাইরে কেবল যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এইটা আমরা ধরে নিতে পারি যে এটা কোনো না কোনো একটা এর থেকে এসছে। কিন্তু আজকে আপনি, আমি, রতন ভাই, নীলোফার আপা, আমরা যে বাইরে যাব, আমরা কি এই ইয়ার বাইরে আছি? আমাদের কেউ বাইরে আছে? এই নিরাপত্তা আমাদের কেউ আছে? আজকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে, গানম্যান দিচ্ছে। অস্ত্রের লাইসেন্স দেওয়া এবং গানম্যান দেওয়া মানে হলো যে সরকার তার যে নিরাপত্তা বলয় তৈরি করা দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা দরকার, এইটা পর্যাপ্ত পরিমাণে করতে পারে নাই দেখে আজকে গানম্যান নিয়োগ করে কথা বলছে। কিন্তু আসলে এই যে যেভাবে টার্গেট কিলিং এর কথা বলা হচ্ছে, কিংবা যেভাবে আসলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এরপরে কাদের কাদের নাম, সেই নামটিও আমরা দেখেছি অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মানে যারা আসলে সরাসরিভাবে নাম উল্লেখ করে বলছেন তাদের যে রাজনৈতিক ব্যাকআপ আছে সেটাও কি তার মানে অনেকটা নিশ্চিত? তা তো কিছুটা তো নিশ্চিত আছি। না থাকলে এইভাবে মানে একদম ইয়া করে বলার কোনো শক্তি আছে বলে আমি মনে করি না। আমি তো আজকের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হচ্ছে, এই পরিস্থিতিতে তো একটা ভয়াবহ পর্যায়ে আছে। এমন কোনো দিন নাই যে আজকে মব হচ্ছে না। আপনি ময়মনসিংহের ঘটনা থেকে ধরে একটা দিন বের করেন যে দিন বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো মবের বাইরে আছে। তাহলে সিএসি বলছে নির্বাচন যত আগায় আসবে ততই এটা ভালো হতে হবে। আমরা তো দেখছি তার বিপরীত চিত্র। নির্বাচন যত এগিয়ে আসছে তত টার্গেট কিলিং হচ্ছে, তত মানে বিভিন্নভাবে হত্যাকাণ্ড। বাংলাদেশে কোনো না কোনো এমন একটা দিন বাদ নাই যে এদিন কোনো খুনের ঘটনা ঘটে না। এটা তো একটা দেশের কাম্য হতে পারে না, একটা সরকার কাম্য হতে পারে না। যদি আমি জাতীয় নির্বাচনের কথা চিন্তা করি, নীলোফার চৌধুরী মনি, তার মানে এই 2 মাস রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আসলে নিজেদের এলাকায় যাবেন এবং নানানভাবে রাজনৈতিক যে সংযোগ সেটি স্থাপন করবার চেষ্টা করবেন। ঠিক এই সময়টাতে আপনি দীর্ঘদিন নির্বাচন করেছেন নীলোফার চৌধুরী মনি, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনের পূর্বে আসলে অবৈধ অস্ত্র উদ্ধারের এক ধরনের প্রচেষ্টা চালানো হয়। এবার কি আসলে চিত্রটা পাল্টে গেল? আমরা দেখতে পাচ্ছি যে এবার আসলে যারা নির্বাচন করবেন তাদেরকেই অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে। লাইসেন্স নিয়ে বা গানম্যান নিয়ে কি নিজেকে নিরাপদ বোধ করবেন আপনারা যারা নির্বাচন করছেন দীর্ঘদিন ধরে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আপনি যে কথাটা বলছেন, আমি রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দেয়, রাষ্ট্রের কাছে একজন জনগণও যতটা ইম্পর্টেন্ট, 1000 জন জনগণও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। সেই রাষ্ট্র যখন, রাষ্ট্রের মদদে যখন কেউ সন্ত্রাসী কার্যক্রম করে, এবং সেই সন্ত্রাসী, আমরা ফ্যাসিস্টের কথা বলেছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, সেটার নাম ছিল সন্ত্রাসী, সেটার নাম ছিল আয়নাঘর, সেটার নাম ছিল গুম খুন, এইসব ছিল। ওটা রাতারাতি কি হয়ে গেল? মব হয়ে গেল। শুনতে এই ফ্রিজিংয়ের মতো খুব সুন্দর শোনা যায়, খুব সুইট সুইট শোনা যায়, কিন্তু তাতে কি ঘটনা থেমেছিল? তাতে কি বরং আগে তো পায়ে ঠেকিয়ে গুলি করতো। এই আপনার টেবিলে এসে কতদিন বলে গেছি, পায়ে ঠেকিয়ে হাতে ঠেকিয়ে গুলি করছে থানায় বা বাইরে সন্ত্রাসীরা। এখন মাথায় অথবা কানের নিচে, কানের উপরে যে গুলিটা অব্যর্থ, যেটা মারা যাচ্ছে, কতক্ষণ আগে আপনি ঘোষণা দিচ্ছেন অথবা সময় বুঝে কতক্ষণ পরে ঘোষণা দিচ্ছেন। এই তো আপনার এই যে অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, এর উপর আপনি মরার উপর খাড়ার ঘা। আপনি কি বলছেন? আপনি কোথায়? আমার জন্মের বুদ্ধি হওয়ার পরে থেকে যতগুলো নির্বাচন দেখেছি, একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করাতে এবং নিজে রাজনীতির সাথে সম্পূর্ণভাবে ওতপ্রোত জড়িত থাকায় যত নির্বাচন দেখেছি, 6 মাস আগে থেকে বৈধ অস্ত্র আপনার ক্লোজ করে, জমা দিতে হয়, ক্লোজ করে, থানায় থানায় জমা দিতে হয়, এবং নির্বাচনের পরে একটা সময় অবস্থা বুঝে এটা আবার ব্যাক করে। সেইখানে বৈধ অস্ত্র তো ক্লোজ হয়ই নাই। আপনার থানায় সরকারের রাষ্ট্রের অস্ত্র 1/3 যতগুলো অস্ত্র খোয়া গিয়েছিল, তার 3 ভাগের 1 ভাগ অস্ত্র এখনো ফেরত আসে নাই। আমি ছোটবেলা, মুক্তিযুদ্ধে তো ওরকম জানি না, কিন্তু ছোটবেলা স্কুলের শেষ পর্যন্ত বলতে শুনেছি, টেলিভিশন, সাদা কালো টেলিভিশনে নেতাদেরকে, রাষ্ট্রীয় কর্ণধারকে, যে আপনাদের যুদ্ধের সময় যেসব অস্ত্র আছে আপনারা জমা দেন, তখন পর্যন্ত। এবং জমা দিতে দিতে একটা পর্যায়ে বলতো মুক্তিযোদ্ধারা, অস্ত্র জমা দিয়েছি, প্রশিক্ষণ জমা দেয়নি। এখন অস্ত্র প্রশিক্ষণ কিচ্ছু জমা দিতে হয় না আপনার।
আপনার ওই জায়গায় যে বেহাতি জিনিসগুলো চলে গেল, 6 লাখের উপরে গুলি, যেটা আপনার ডাকাতি করা হয়েছিল থানাগুলো থেকে, একটা গুলি ফেরত আসে নাই। আপনার এতগুলো অস্ত্র ফেরত আসে নাই। বাংলাদেশ ট্রানজিট পয়েন্ট অস্ত্র এবং সোনা, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। বিএনপির নেতা বা খালেদা জিয়া বা তারেক রহমান যায় 10টা অস্ত্র নিয়ে আসে নাই। এটার আগেও অস্ত্র আসছে, এটার পরেও অস্ত্র আসছে, এখনও অস্ত্র আসে। তাহলে এই অস্ত্রগুলো ট্রানজিটে যেটা চলে যায়, যেটা পছন্দ হয় ওটা থেকে যায়, যেটা 7 সিস্টারের দরকার সেটা থেকে যায়, পাশাপাশি আবার যেটা আমার দরকার আপনার দরকার সেটাও থেকে যায়। তো এই জিনিসগুলো কি আপনি মনে করেন যারা এনজিও চালাচ্ছিলেন তারা সরকার চালান, ঠিক আছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো এনজিও চালায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমার আপনার চেয়ে বেশি জানার কথা, যেহেতু সে আর্মিদের অফিসার ছিলেন অনেক বছর। এখন আপনারা যারা দীর্ঘদিন ধরে নির্বাচন করছেন, সেই গানম্যানকে পাশে রেখে কিংবা নিজের বৈধ অস্ত্রটি নিয়ে যখন আসলে এলাকায় যাবেন, কি মনে করছেন? আমি ওটাই বলছি, আপনি শোনেন, আপনি এখানে 4 জন আছি, 4 জনের কাছে যে অস্ত্র নাই, বাকি 3 জন কিভাবে বিশ্বাস করবে? আমি আমারটা জানি, আমার কাছে নাই, কিন্তু আমি কিন্তু সন্দেহ করছি বাকি 3 জনের কাছে আছে। ঠিক 4টা মানুষ আমরা কিন্তু 4 জনকে এইভাবে সন্দেহ করছি, কারণ এই অস্ত্রগুলোই তো কাজে লাগাতে হবে। এর মধ্যে আপনি দিলেন কত, যদি এক একটা আসনে যদি 5টা করেও যদি সব মিলে যদি 5টা মিনিমাম যদি ক্যান্ডিডেট হয়, 3 5 1500, এই 1500 মানুষকে আপনি আবার নতুন করে 1500, হয়তো 1450 বা 1000 মানুষের অস্ত্র নাই, তাদেরকে আবার আপনি লাইসেন্স দিচ্ছেন। যাদের প্রশিক্ষণ নাই, তার যে কিচ্ছু না, তাদেরকে আপনি লাইসেন্স দিলেন। এই অস্ত্র হাতে নিলেই কি সে নিজেকে সেভ করতে পারবে? তার লোকজন সেভ করতে পারবে? আপনার কতগুলো আপনার সেন্টার, কতগুলো বুথ, আপনি গুলিগুলাকে হিসাব করেন আর খোয়া যাওয়া অস্ত্রগুলাকে হিসাব করেন। প্রতি সেন্টারে যদি একটা করে অস্ত্র থাকে আর 10টা করে গুলি থাকে, 5 জন করে যদি ঘরে মারা যায় বা 5 জন করে যদি আহত হয় চরমভাবে, তাহলে আপনার কি নির্বাচনের আর দরকার আছে? তো আপনি হিসাব করেন, তার চেয়েও বেশি হবে অস্ত্র। এই প্রতিটা সেন্টারে যদি আপনি, আমি বুথে বাদ দিলাম, সেন্টারের কথা ধরেন। নীলোফার চৌধুরী, আপনি একদম সব কথা একটি কথা বললেন যে নির্বাচনের কি আসলে আর দরকার আছে? এই জায়গাটিতে বা এই প্রশ্নটি বারবার তোলার জন্যই কি আসলে টার্গেট কিলিং যারা করার চেষ্টা করছেন, এটি কি তাদের উদ্দেশ্য কিনা? আমরা এই আলোচনায় আসবো, একটি বিরতির সময় হয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, যে কথাগুলো নীলোফার চৌধুরী মনে বলছিলেন যে পরিস্থিতিতে আমরা আছি কিংবা যেভাবে আসলে টার্গেট কিলিংগুলো দেখছি আমরা, সে সময় একটা প্রশ্ন উঠতেই পারে, নির্বাচনের আসলে এই পরিস্থিতিতে দরকার কি? তাহলে কি এই প্রশ্নটাই মূল উদ্দেশ্য এই টার্গেট কিলিংগুলোর? টার্গেট কিলিংয়ের দুটো জিনিস থাকে, একটা হলো ব্যক্তিকে টার্গেট করা হয়, আর একটা হলো লক্ষ্য টার্গেট করা হয়। তো ব্যক্তির টার্গেট আমরা দেখি যে একজন মানুষ গুলিবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন, অথবা একাধিক মানুষ গুলিবিদ্ধ হবেন, মৃত্যুবরণ করবেন, তাকে কেন্দ্র করে গোটা দেশে একটা উত্তেজনা হবে, অথবা একটা হাহাকার তৈরি হবে, আবেগ তৈরি হবে, এটা একটা দৃশ্যমান। কিন্তু অদৃশ্য কোন জিনিসটাকে টার্গেট করা হচ্ছে? অদৃশ্য টার্গেট করা হচ্ছে, দেখুন এর মধ্যে আরও দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ভালুকায় একজন গার্মেন্টস শ্রমিক, তার দক্ষতার কারণে সে প্রমোশন পেয়েছে। এই প্রমোশনটাকে সহ্য করতে না পেরে সেটাকে কিভাবে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে মেরে তাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। আচ্ছা ভাবুন তো, কীভাবে মানুষের মানবিক বোধগুলো মানে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এখানে তো শুধু দীপু দাস মৃত্যুবরণ করলো না, মৃত্যুবরণ করলো 3টা জিনিস। একটা হলো সত্য, তার সব ধর্মে অনেক পার্থক্য থাকে, কিন্তু একটা জায়গায় মিল আছে, প্রত্যেক ধর্মই বলে মিথ্যা বলো না। তাহলে একটা মিথ্যা অভিযোগ দিয়ে একটা মানুষকে মারলো, এরা কি ধর্মের কাজ করলো? 2 নম্বর হচ্ছে যে যদি কেউ কোনো ভুল করেও থাকে, সেই ভুলের কি বিচার হবে না? বিচার করার জন্য কি আইন আদালত প্রতিষ্ঠানগুলো নেই? তো সেই প্রতিষ্ঠানগুলো যে মানে কার্যকর হলো না, সেটা যেমন একটা ফুটে উঠলো। তৃতীয়ত, এই ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশের সংখ্যালঘু জনগণ, তারা কিন্তু ধর্মীয় সংখ্যালঘু যারা, তারা আরও একটু মর্মাহত হলেন, বেদনাহত হলেন। আমাদের সরকার অবশ্য বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যদি নিরবিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটতে থাকে তখন তো সেটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। আপনি নিশ্চয়ই জানেন, আজকে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একটি সভায় বলেছেন অন্তর্বর্তী সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রে হ্রাস করে ফেলেছে। এই ঘটনাগুলোই কি আসলে এই বৈধতা হ্রাস করার মূল কারণ বলে মনে করেন? না, বৈধতা হ্রাস করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য যেখান থেকে বলেছেন, সেটা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে একটা রাষ্ট্রটা চলে দুটো বিষয়ের উপর, একটা হলো তার অর্থনৈতিক ভিত্তিটা, দ্বিতীয় হচ্ছে তার রাজনৈতিক উপরিকাঠামো। অর্থনৈতিক ভিত্তিটার অবস্থাটা কী দেখুন তো।
অর্থনৈতিক ভিত্তিটাকে সবল করবার জন্য কি কি ভূমিকা পালন করা হয়েছে গত 1 বছর? বাংলাদেশের সেরা সেরা মানুষগুলোকে না দেশ বিদেশ থেকে ডেকে নিয়ে আসা হয়েছে? ব্যাংক ব্যবস্থাটা সচল হচ্ছে না কেন? কেন শেয়ার মার্কেটটা সচল হয়নি? কেন কৃষি পণ্যের দাম নিয়ে এত চলছে? কেন বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের তেলের দাম বাড়ছে? কেন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, এবং কেন বাজারটা সিন্ডিকেটের হাত থেকে বাজারকে রক্ষা করা যাচ্ছে না? এগুলো হচ্ছে একটা সরকারের যে মানে অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে ব্যর্থতা, সেটা আমরা দেখছি। আর একটা কি দেখছি আমরা? রাজনীতির ক্ষেত্রে একটা গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক সহিষ্ণুতা, এটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা তৈরি করা হচ্ছে। কিন্তু এই দায় কি আসলে শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের? দায়টা কে নেবে বলুন? রাজনৈতিক দলগুলোর কি এখানে কোনো দায় নেই? রাজনৈতিক দলগুলোকে দায়ী করতে পারেন আপনি, কিন্তু সবসময় যিনি কর্তৃত্বে থাকেন তাকে তো দায়টা নিতে হয়। তা না হলে তিনি সরকার কেন? যদি দায়টা সবাই সমানভাবেই দায় নেয়, তাহলে কাউকে তো সরকার হওয়ার দরকার নাই। কিন্তু নীলুফার চৌধুরী মনি, এই যে আমরা এক ধরনের অস্থিতিশীল পরিবেশের কথা বলছি, কিংবা আসলে সামনে নির্বাচন ঘিরে যে ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, তারেক রহমান এই সময়টাতে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন, তাকে ঘিরে আসলে নিরাপত্তা বলের কথা বলা হলেও কিন্তু আমরা অনেকেই এই কথা বলার চেষ্টা করছেন যে তার ফিরে আসা ঘিরেও এক ধরনের আসলে অনিশ্চয়তা আছে, কিংবা নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হতে পারে কিনা সেরকম সম্ভাবনার কথা বলেছেন। একই সময় আবার যখন প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, কি হতে যাচ্ছে আসলে সামনে? জনমনে সেই আতঙ্ক তো থাকছেই। দেখেন, আমরা এই ব্যাপারে বেশ টেনশন আমাদের কাজ করছে যে উনি আসবেন। ওনাকে ঘিরেই আমার ধারণা, এটা আমি আমার জায়গা থেকে বলছি, শহীদ হাদির যে অবস্থাটা হয়েছে, যে তাকে যেভাবে ঠেকিয়ে গুলি করেছে, এটা একটা লাশের দরকার ছিল যাতে তারেক রহমান সাহেব আসতে না পারেন। এবং ওই দিনই ঘোষণা দেওয়ার কথা ছিল, যেদিন গুলি খেয়েছে, এবং ঘোষণা হয়েওছে ওই দিন রাতে যে উনি 25 তারিখে ফিরছেন। এবং এরপরে থেকে যে অবস্থাগুলো এবং তার নিরাপত্তা নিয়ে বিএনপি সহ বাংলাদেশের সচেতন মহল কিন্তু বেশ সন্দিহান যে কতটুকু এই সরকার নিতে পারবে, এবং এই সরকার যে এই নিরাপত্তা নিয়ে আন্তরিক না, এই দেশের মব কালচার, সন্ত্রাসী কালচারকে শাস্তির আওতায় এনে সন্ত্রাসমুক্ত পরিবেশ গঠন করার জন্য আন্তরিক না, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আসলে নির্বাচন মানে কোনো রাজনৈতিক দল তারাই চাইছে আসলে পরিবেশ ভালো না হোক, খোলা পানিতে তারা মাছ আমি আপনাকে একটা কথা বলবো, রাজনৈতিক দল চাইছে, এটা অস্বীকার করার না। যেসব রাজনৈতিক দল মনে করে এই মুহূর্তে ইলেকশন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারা স্বপ্ন দেখে আরেকটু পরে হলে হয়তোবা আরও বিএনপিকে পচিয়ে তারা হয়তোবা তাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছতে পারে। আচ্ছা, ফাইন, কিন্তু সরকার তো এখানে নিরপেক্ষ। সরকারকে তো এই সরকারে বসার জন্য সব দল সমানভাবেই কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই, সম্মতি দিয়েছে। সেই সম্মতি দেওয়া সরকার একটা কিংস পার্টি গঠন করলো, সেটাও ঠিক আছে। কিংস পার্টি সেটা উঠতে পারলো না, এটা 1-11 মতোই অবস্থা হলো। সরকারের ধরেন কিংস পার্টি নিয়েছিল, সেটাই থাক। অন্য পার্টিগুলোকে তো সমান হারে দেখা উচিত। সরকার কি তা দেখছে না। সরকার কেউ সমান তালে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মব চালিয়ে যাচ্ছে। তারাই কি বলে, ওই যে একটা গান শুনেছিলাম না, হাকিম হইয়া সর্প হইয়া দংশন করো, উঝা হইয়া ধারো। তারাই সর্প হয়ে দংশন করছে, তারাই উঝা হয়ে ঝাড়ছে, অথচ সরকার এখানে নিশ্চুপ। আপনি মনে করেন যে শহীদ হাদির যে মার্ডারার, যে খুনি, সে কিভাবে, কোথা দিয়ে, কোনভাবে, কোন দেশের পালালো, সব কিছু বিদেশের সাংবাদিক যদি পর্যবেক্ষণ করতে পারে, তাহলে বাংলাদেশের সাংবাদিক এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন পারলেন না? কেন তারা ওই বিদেশে বসে বাংলাদেশের হেল্প ছাড়া তো সে পারে নাই। তা যেটা অন্যের মুখ দিয়ে, অন্য খান দিয়ে আপনি করছেন, প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হচ্ছে, যে এই সুযোগটাই বা আসলে কারা তৈরি করে দিচ্ছে, কেন তৈরি করে দিচ্ছে? অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যারা আসলে উদ্দেশ্যকৃতভাবে এটা আগের কিলিংগুলো করছে, কিংবা আমি যদি বলি নির্বাচন বানচাল করার একজন সুস্পষ্ট হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আমরা দেখেছি সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ফ্যাসিস্ট সরকার প্রধান, তার সন্তান, তিনি নিজে কিন্তু স্পষ্টভাবে বলেছেন তারা আগামী নির্বাচন ভণ্ডুল করার সব ধরনের প্রচেষ্টা করবেন। এরপরেও কি আপনি মনে করছেন সরকার যথেষ্ট তার প্রচেষ্টা করেননি? আমি তো আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এই বক্তব্যটা যেটা আপনি বললেন, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, তার মানে উনি স্বীকার করে নিলেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেই। এখন সন্ত্রাস চলছে, মব চলছে,
টার্গেট কিলিং চলছে, যা যা নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন করার জন্য যা দরকার সবই চলছে। তো এই অবস্থায় যে ফেসিস্ট চলে গেছে, যাকে টার্গেট করে আপনি কথা বলছেন, তারা তো চেষ্টা করবে যে এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হোক। কিন্তু সরকারের উপদেষ্টা কিছুদিন আগে থাকা নাহিদ যখন বলে যে সরকারের অংশে আছে, আগে ওই অংশটা বের করা দরকার। এটা আমি আগে বলেছি, ওই অংশটা যদি আমরা বের করতে না পারি তাহলে এই অস্থিতিশীলতা ওরা তো করবেই, যেহেতু ওরা দেশের মধ্যে নাই, তারা মানে তাদের অপকর্মের জন্য দেশ ছাড়া হয়েছে। যারা মানে তাদের অবস্থান ঠিক করার জন্য এটা করার চেষ্টা করবে, নির্বাচন বানচাল করার জন্য এটা করার চেষ্টা করবে। কিন্তু এই লোকগুলা কারা, যারা ইন্ধন দিচ্ছে এবং এই ইন্ধন দাতারা কারা? প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা, এটা যদি আমরা মনে করি শুধু মিডিয়া অফিসে হামলা, এটা কিন্তু একটা ভুল হবে। এটা গণতন্ত্র দিকে দেশ উত্তরণের জন্য যে যাত্রা শুরু করছে ট্রেন, সেই ট্রেনকে লাঞ্ছিত করার কিন্তু একটা মানে হামলা বা একটা পরিস্থিতি সৃষ্টি করার হামলা। এই যে এইটার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকলে আপনি প্রধান উপদেষ্টা যতই তাহলে কি বলুক আসলে নিয়ন্ত্রণে সরকারের সেই আসবে, অংশটিও চাইছে না এটা হবে না। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হ্যাঁ, অনুষ্ঠিত নিশ্চয়ই হোক? চাচ্ছে না যদি ওটা জড়িত থাকে। আর আইন শৃঙ্খলা রক্ষা করার যে বিরোধী দলগুলো বা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারে, এটার দায়িত্ব একমাত্র সরকারের বাইরে গিয়ে এই দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই। তার বাইরে যদি আসেন, আরও কিছু কারণ আছে। অর্থনীতির যে অবস্থাটা বাংলাদেশে ছিল, একটা খাদের কিনারার মধ্যে ছিল, এখন কিন্তু কিনারা থেকে এটা নিচের দিকে পড়া অবস্থার মধ্যে আছে। হয়তো বা গর্তের শেষ মাথায় যায় নাই, কিন্তু এটা পড়ার অবস্থা আছে। দেখেন আজকে বাজার মূল্য যদি দেখেন, 1 কেজি পেঁয়াজের মৌসুম শুরু হয়ে গেছে 120 টাকা। আমরা দেখলাম ভারত থেকে পেঁয়াজের এলসি করা হচ্ছে। তাহলে এতদিন উপদেষ্টারা কী করলো? বাণিজ্য উপদেষ্টা তো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি এইটা আরও 1 মাস আগে 1.5 মাস আগে আনলো না কেন? যে এই সময় ক্রাইসিস হতে পারে, এখানে একটা সিন্ডিকেট হয়েছে। ভারত থেকে যদি পেঁয়াজ আনবে, ভারতে 2 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে না দিতে পেরে, তাহলে তখন কেন সরকার কেন এই কাজটা করলো? ওই সময়টাতে পদক্ষেপ তখন নিলে এত ভারত বিরোধী কথা বলে আবার ভারতের কাছ থেকে নিতে হচ্ছে। আপা যেটা বললো, ওই সময় যদি এটা করা হইতো, সেখানে পেঁয়াজ আমরা দেখলাম মিডিয়াতে যে পেঁয়াজগুলো পচে যাচ্ছে আনা হতো, তাহলে আজকে আমার 120 টাকা কেজি পেঁয়াজ খাওয়ার পরিস্থিতি হতো না। আর 1 মাস পরে তো আমার দেশের পেঁয়াজ চলে আসবে। অলরেডি মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু চলে আসছে, কিন্তু আমার চাহিদা কম। সরকার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি, এবং সরকার আগামী 2 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই জায়গায় নিয়ে যাবে যেটা হবে। সেই কথা যখন প্রধান উপদেষ্টা বলেন, তখন নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জনকে ইতিমধ্যে গানম্যান দেওয়া হয়েছে, বাকিদেরকেও দেওয়া হবে, অস্ত্রের লাইসেন্সও দেওয়া হবে। সেই জায়গাটাতেও একটু আসতে চাই, এটি করে কি আসলে টার্গেট কিলিং এর যে উদ্দেশ্য সেটিকে রোধ করা সম্ভব হবে নাকি? আসলে যদি আমি ভুল না করে থাকি, এই যারা আসলে সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে তো এমন অনেকেই থাকতে পারেন যারা আসলে অস্ত্র ব্যবহারে সক্ষমই নন, কিংবা তারা হয়তো জানেনও না। শেষ পর্যন্ত এই অস্ত্র তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে, সেই ধরনের একটা আশঙ্কাও থাকলো কিনা? আমি উত্তর নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, এই যে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে, কিংবা প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো মূল্যে আসলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই সময় যেই প্রার্থীদেরকে আসলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে সেখানে অনেকে এমনও তো থাকতে পারেন যারা এই অস্ত্র ব্যবহারে নিজেরা সক্ষম নন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার হতে পারে, সেরকম একটা ঝুঁকি থাকলো। আবার সিদ্ধান্ত আসলো সেটিতে নিরাপত্তা নিশ্চিত করার বদলে ঝুঁকি আরো বেড়ে গেল কিনা, সেটি মনে করছেন কি? অস্ত্রের তো বহুমুখী ব্যবহার থাকে। অস্ত্র তো শুধু নিজেকে সুরক্ষিত করে তা না, অন্যকে ভয় দেখানোর কাজেও তো ব্যবহৃত হয়। আর অস্ত্রের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় থাকে, যে এই জন্য একটা কথা বলে, নট গান বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য গান ডিসাইডস এভরিথিং। কোন ব্যক্তির হাতে আমি অস্ত্র দিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেনাবাহিনীর একজন সদস্যের কাছে অস্ত্র মানে সেই অস্ত্র চালানোর জন্য তাকে দীর্ঘদিনের একটা প্রশিক্ষণ নিতে হয়েছে, তার নিজের উপর একটা সেলফ কন্ট্রোল তৈরি করার চেষ্টা করা হয়েছে, তারপরে তার হাতে অস্ত্রটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে অস্ত্র থাকলেই অস্ত্রকে কিন্তু ব্যবহার করা যায় না, কখনো কখনো অস্ত্র বুমেরাং হয়ে যায়, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, যে জনপ্রতিনিধি ভাবছেন যে তার সুরক্ষার জন্য অস্ত্র দরকার, তখন কিন্তু তাকে বুঝতে হবে যে তিনি অনেকখানি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার চারপাশের মানুষরাই তো তার সবচেয়ে বড় সুরক্ষা বলয় হওয়া উচিত। 3 নম্বর বিষয় হলো যে একটা দুটো অস্ত্র দিয়ে কি যদি কেউ কাউকে হত্যা করতে চায় তাকে ঠেকানো যাবে? যাবে না। বরঞ্চ এই অস্ত্রটা একটা বলবো যে একটা বৈধ অস্ত্রের অবৈধ প্রদর্শনীয় হতে পারবে।
কেউ একটা অস্ত্র টেবিলের উপর রাখলেন, রেখে বললেন এটা কিন্তু আমার বৈধ অস্ত্র, তার মানে পুরো রুমটাকে সে কিন্তু কন্ট্রোল আবার করতে পারবে। মনোনীত প্রার্থী বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের একটা আশঙ্কার কথাও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন ধরুন যে আমাদের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা তাহলে কেন দরকার? প্রত্যেকে যদি তার সেলফ প্রোটেকশনটা নিজেকেই করতে হয়, তাহলে এত পয়সা খরচ করে আমাদের ওই বাহিনী রাখার দরকার কি? আমরা মনে করি এই সিদ্ধান্তটা হচ্ছে হয়তোবা অবৈধ অস্ত্রর ব্যবহারটাকে আড়াল করবার জন্য বৈধ অস্ত্রের প্রবাহটা বাড়ানোর চেষ্টা হচ্ছে। এটা নির্বাচনী পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলতে পারে। জি, কিন্তু একই সময় আপনি যখন বলছেন নির্বাচন পরিস্থিতি জটিল হতে পারে, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া সিইসি বলেছেন ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ভয়ও ততই কেটে যাবে। ভয় কি আসলে ততটাই কাটছে নাকি আরো বেশি ভীতির সঞ্চার হচ্ছে? আমি তো দেখি দিন দিন আরও পরিস্থিতি খারাপ হচ্ছে, ভীতির সঞ্চার হচ্ছে। পরিস্থিতি উনি কোত্থেকে সামনে আগালে যে পরিস্থিতি ভালো হবে এরকম কোনো লক্ষণ কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। প্রতিদিনই তো ঘটনা খারাপের দিকে যাচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এখন পরিস্থিতি যদি ভালোর দিকেই যায় তাহলে এই যে গানম্যান দিবে, অস্ত্রের লাইসেন্স দিবে, এগুলোর দরকার হয় কি? আপনার মনে থাকার কথা 90 দশকে না, এই গত ইয়েতেই 5-7 বছর আগে কমিশনারদেরকে আক্রমণ করা হলো, 2-3 কমিশনারকে মেরে ফেললো। তারপরে আমরা দেখলাম কমিশনারদেরকে গানম্যান দেওয়া হলো, বাসায় গানম্যান দেওয়া হলো, আবার চলাচলে। তো কমিশনার সামনে বসে থাকে বা হোন্ডা চালায়, পিছে একজন বন্দুক নিয়ে বসে থাকে। এই পরিস্থিতি যখন চলাচলি করলো তখন একজন কমিশনার খুন হইল, এটা বাস্তব সত্য কথা। তখন ঢাকা শহরের সব কমিশনারই এটা পাইছিল, তারা গাড়িতে চলতো, কিন্তু গাড়ির মধ্যে গুলি হয়ে গেল। তাতে প্রমাণ হয় যে আপনার গানম্যান দিয়া এই যদি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয়, গানম্যান দিয়া কারো জীবন অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার কোনো সুযোগ নাই। এটা করতে হলে সরকারকে আরও কঠোর হতে হবে। যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো আবিষ্কার করতে হবে। এবং আন্দোলনের সময় অনেকেই বলছে, এবং আন্দোলনকারীদের পক্ষে থেকেও অনেকেই বলছে যে আমরা ওই সময় প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করবো, তার মানে ওই জায়গায় অস্ত্র থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে সরকারের উচিত কঠোরভাবে অস্ত্র উদ্ধার করার জন্য, অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য একটা অভিযান চালানো, যারা কিলিং মিশনের সাথে জড়িত তাদেরকে ধরার একটা ব্যবস্থা করা, যারা এই সন্ত্রাসের সাথে জড়িত। এখন কিছুদিন আগ পর্যন্ত সন্ত্রাসকে মানে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক মুভমেন্টের মধ্যে ফেলানো হয়েছে। আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে, আমার অফিসে আগুন লাগানো হয়েছে, কিন্তু এটা বলা হচ্ছে যে এটা মব না, এটা হলো একটা রাজনৈতিক শক্তি। আজকে এই রাজনৈতিক শক্তিটা ধীরে ধীরে এমন জায়গায় গেছে যে এটা আর রাজনৈতিক শক্তি না, এটা মব ভায়োলেন্সের মধ্যে পড়ে গেছে। যারা এই মব ভায়োলেন্সে জড়িত থাকবে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখছি সরকার যখন মানে একটা অংশ সরকারের সমর্থক যারা সরকারকে বসিয়েছে তারা যখন এটা করে তখন সরকার কোনো ভূমিকা নেয় না, যার কারণে পরবর্তীতে এই যে আসলে আমরা বারবার বলছি এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছে। সেই সময় তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরেও কিন্তু সেই ভীতিটা কাজ করছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে আসলে সেই ভীতি আছে কিনা? তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যদিও 2000 পুলিশের কড়া নিরাপত্তা বলয়ে তাকে বরণ করা হবে, সেই ব্যবস্থাগুলো নিয়েছে এই সরকার, কিন্তু এই সময়টার মধ্যেই আসলে যে টার্গেট কিলিংটাকে যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যটা সফল করার জন্য বিরোধী পক্ষ বা যারাই ষড়যন্ত্র করছে তারা অনেক বেশি আসলে আরো প্রচেষ্টা চালাবেন বলেও কি মনে করছে বিএনপি? চালাতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যারা টার্গেট কিলিং তারা কখন কোথায় কিভাবে টার্গেট করছে, এবং সেই টার্গেটটা আপনি যদি আমি শহীদ হাদির দিকে তাকাই তাহলে আমি দেখতে পারবো যে তাকে কিন্তু অনেক দিন আগে থেকে টার্গেট করা হচ্ছিল। 2 সপ্তাহের মতো একই সাথে প্রচারণা করেছে নির্বাচন, তারপরে হঠাৎ করে উধাও হয়ে গেল, আবার 4-5 দিন 7 দিন পরে আবার আসলো, এবং কোথায় কখন কি করছে ব্যাকআপ প্ল্যান দেখেন। যে 2টা হুন্ডা সামনে পিছনে, আবার পিছনে যে সিএনজিগুলো ছিল আমরা যে দেখতে পেয়েছি সেই সিএনজিগুলোতেও তার জন্য ব্যাকআপ প্ল্যান ছিল। এবং এই যে প্রথমে বলা হয়েছিল যে এখানে এই টার্গেট কিলিংয়ের যে কিলারকে 70 লাখ টাকায় রফা দফা করা হয়েছিল, পরে শুনলাম যে তার ব্যাংকে আছে 127 কোটি টাকা। সে 70 লাখ টাকার লোক তোর না, এর কাছে 70 লাখ টাকা তো তেজপাতার মতো। সেইখানে ওই ব্যাকআপগুলো
কার কার ইন্ধন এবং কারা কারা এটার সাথে ছিল। যদি এরকম হয় যে 20 জন এই ব্যাকআপের মধ্যে ছিল, 20টা মানুষ একসাথে হওয়ার কথা কিন্তু বিশাল ব্যাপার। এই কথা কিন্তু গোপন থাকার কথা না, বের হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা যদি ওইসব না বের করতে পারি, এরকম যে বলেছিল কোনো একটা দলের সাধারণ সম্পাদক ওপেন টকশোতে বলেছে যে এরকম 50-এর অধিক আপনার টার্গেট কিলিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে, সেই বেছে নেওয়ার মধ্যে মানুষগুলো কারা এবং কখন কোথা থেকে কিভাবে টার্গেট করে কিল করছে, সেটার জন্য সরকারের, আবারও আসছি সরকারের কাছে, এইখানে কিন্তু রেজিস্টার্ড হচ্ছে সরকার, সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার এই যে এত টাকা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এদেরকে পালা হচ্ছে, অথচ এই আমাদের জীবনগুলা অরক্ষিত। তাহলে কি আপনি মনে করছেন এই টার্গেট কিলিং এর যে উদ্দেশ্য সেটি সফল হওয়া এই সরকার রুখতে পারবে? ছোট করে আমার কাছে এক কথায় মনে হয় না, কারণ তার তো চেষ্টাই নাই। রুখতে পারা তো পরের কথা, আগে তো দেখাতে হবে যে আপনার চেষ্টা কতটুকু। কালকে এরকম টক অফ দ্য কান্ট্রি ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছে বা করছে, পরে শুনলাম যে এটা অন্য উপদেষ্টারা বলেছে যে না, তোমার এখন করার দরকার নাই, আমরা ওটা দেখছি। তো এই যে এত ব্যর্থ একজন মানুষকে তার যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিল না, এই ব্যর্থ মানুষটার হাতেই যদি থাকে এইভাবে, সে তো এই জিনিসগুলো, সে ভালো মানুষ হতে পারে কিন্তু এটার অভিজ্ঞতা সম্পন্ন না হলে তো হবে না। আপনাকে ওই জায়গাটায় সরকার কতটুকু আপনাকে টার্গেট করেছে, টার্গেট কিলিং ঠেকানোর জন্য সরকারকে আরেকটা টার্গেট করতে হবে এবং সরকারকে ওই টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। সরকার কি একজনকেও ধরতে পেরেছে? যে হত্যাকাণ্ডের জন্য বলা হয়েছিল 24 ঘন্টা আলটিমেটাম, 24 ঘন্টা গিয়ে 48 ঘন্টা গেছে, 48 ঘন্টা গিয়ে এখন 72 ঘন্টার পথে, তাতে আমরা কি দেখতে পেলাম? 30 দিন দিছে। যে আমরা প্রত্যাশা রাখতে চাই আসলে এই উদ্দেশ্য নিশ্চয়ই সফল হতে দিবে না এই সরকার। নীলুফার চৌধুরী মনি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।